প্রথমেই ভারতের জনগণকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা বিষয়গুলো খুব অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। এদিকে এই যুদ্ধের মূল ষড়যন্ত্রকারীগুলা গ্রেপ্তার হয়, সবার জীবন শেষ। এই সুযোগে আওয়ামী লীগও গঠিত হচ্ছে। কি হচ্ছে এখন এই সোনার বাংলাদেশে? গ্রেফতার হতে যাচ্ছে সার্জিস এবং হাসনাত। কি কারণে? দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ দল গোছাচ্ছে, আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। এটা আওয়ামী লীগের তরফ থেকে তো শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে মাঠে নামিয়েছেন জনাব নরেন্দ্র মোদী। কথাটা আমরা এভাবে বলতেই পারি। সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে শেখ হাসিনা সরব হয়ে উঠছেন। ইনফ্যাক্ট গতকাল আমরা এমন খবর ভারতের পত্রপত্রিকায় এবং টিভিতে মূলত দেখেছি যে শেখ হাসিনা নিউ ইয়র্কে একটা সভায় ভাষণ দিয়েছেন। রাজনীতিতে শেষ কথা বলতে আসলেই কোনো কিছু নেই। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক মাঠে ফিরে আসার জন্য নানান ফন্দি ফিকির বা দেশে থাকা যে নেতাকর্মীরা আছে তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য একের পর এক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি কোন পথে এগোচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন থাকবেন বা তিনি কবে চলে যাবেন? গতকালকে রাজ্য থেকে একটা নিউজ খুবই ভাইরাল। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে গেরিলা পদ্ধতিতে ঢাকা শহরকে দখল করবে। আর এই চাঞ্চল্যকর তথ্য, ভারত সেনা সমাবেশ করেছে। শুধু সেনা সমাবেশ নয়, যুদ্ধের আরো বেশ কিছু সম্ভার মানে যুদ্ধাস্ত্র সেখানে নিয়ে যাওয়া হয়েছে। ভারত বিরোধিতা বাংলাদেশের যত বাড়বে তত দ্রুত শেখ হাসিনা পুনর্বাসনের দিকে এগিয়ে আসবে। দেশের এই অস্থিতিশীল পরিবেশের জন্য ফেঁসে যাচ্ছে দেশেরই অনেক নেতাকর্মীরা, সমন্বয়করা, অন্যদিকে উপদেষ্টারা। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা চলতেছে, এবং এই ঝামেলার মূল কারণ কি? ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার করার জন্য ভারতের জনগণ সহ সবাইকে পেছে। অন্যদিকে বাংলাদেশের জনগণও কিন্তু বসে নাই, তারাও ভারতকে রুখে দাঁড়াবে। দর্শক শ্রোতা, এখন আমরা এটা কি দেখতে পাচ্ছি? এইসবের পিছনে মূল অপরাধীকে, এইটা কিন্তু ফাঁস হয়ে যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন জুমার পর কি ঘোষণা হয়েছে। সবকিছুই কিন্তু এই ভিডিওতে প্রকাশ হয়ে যাবে স্পষ্টভাবে, আপনাদের চোখ খুলে যাবে এই সব বিষয় দেখলে। মূল ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওগুলোর মাধ্যমে। আমার আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই যে এইগুলা দেখবেন সম্পূর্ণভাবে, এবং ভিডিওর শেষে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে যাতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ঝামেলার মূল কারণ এবং অপরাধীগুলা কিভাবে গ্রেপ্তার হচ্ছে। এই যে আপনারা সম্পূর্ণ ক্লিপগুলো দেখেন। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদী এতটা ক্ষেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদী প্রশাসন? দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত? সামরিক সূত্রে জানা যায় ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদীর। মোদী বুঝে ফেলেছে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। গত 16 বছর দিল্লির কথায় বাংলাদেশে সবকিছু চলেছে, কিন্তু এখন উল্টে গেছে গণেশ। ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনূস, যা সেদেশের গোয়েন্দা সংস্থার র মোদী সরকারকে রিপোর্ট করেছে? আর ডক্টর ইউনূসের সেই পরিকল্পনাই মোদীকে পাগল করে তুলেছে। ঘুম হারাম তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করার দিবাস্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনারও বাইরে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছেতাইভাবে ব্যবহার করে আসছে দিল্লি। মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে। তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকেই দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদী প্রশাসন, অথচ কট্টরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে ইসকন ইস্যু সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনূসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা। আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে।
আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী, জানবো পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন। কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ? তার পেছনেই লুকিয়ে রয়েছে ভারত খেপার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি। সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা। দিল্লিকে শায়েস্তা করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের 7 সিস্টার হুমকিতে পড়বে। এই ভয়ে ঘুম হারাম এখন মোদির। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনূসের দ্বারস্থ হন। সেই ইউনূসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদি ধোপে টিকবে না, এ কথা নিশ্চিত করে বলা যায়। তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও মোদি তার দেশের 7টি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায়। আমরা জানি ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি, যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমান ঘাঁটি, যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি। এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয়। 7 সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে নতজানু থাকতে বাধ্য হবে ভারত। গতকাল তার আগের দিন ইনফ্যাক্ট নিউ ইয়র্কে এই ধরনের একটা সমাবেশে তিনি পাবলিক স্পিকিং করেছেন। মানে এই প্রথম শেখ হাসিনা ভারতে বসে পাবলিক একটা অ্যাড্রেস করেছেন। এর আগে একটু চুরি করে ফোন কল করেছেন, সেটাকে রেকর্ড করে ছেড়ে দিতে বলেছেন, এগুলো করেছেন। দু একটা অফিসিয়াল স্টেটমেন্ট, ইনফ্যাক্ট এই সাম্প্রতিক সময়ে উনি অফিসিয়াল স্টেটমেন্টও দিচ্ছেন। যেন চিন্ময়কে গ্রেফতার করার পরে তিনি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটার প্রতিবাদ করে। এরপর ওখানেই জানিয়েছিলাম কিছুটা, এবং আমি সোফার যা দেখছি তাতে আমাদের ভাবা দরকার আছে আমাদের সরকারের কি করা উচিত এবং এটাকে আমরা আসলে কিভাবে দেখবো, কেন এটা করা হচ্ছে। সেটা হলো লন্ডনে একটা বিশাল জনসভা তারা করবেন। এই পোস্টারে যা যা লেখা আছে আমি একটু পড়ি, পোস্টারটা দেখছেনই আপনারা। অবৈধ অসাংবিধানিক ও রাষ্ট্র ক্ষমতা জবরদখলকারীদের পদত্যাগ, মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সকল গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বিশাল জনসমাবেশ। প্রধান অতিথি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বিশ্ব শান্তির বলিষ্ঠ কণ্ঠ, মানবতার প্রতীক, গণতন্ত্রের মানসকন্যা, উন্নয়ন সমৃদ্ধির রূপকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। মানে এত সব উপাধি, যেটা একটু সারপ্রাইজিং। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা লেখা হয় নাই, আরো কিছু দিল ওরা কেন সেটা ব্যাপার। যাই হোক, যেটা জরুরি আমাদের জন্য মনোযোগ আকর্ষণ করার ব্যাপার সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলা হচ্ছে এবং এমপি শেষে যোগ করা হচ্ছে। মানে শেখ হাসিনা এখনো এমপি এবং প্রধানমন্ত্রী। এখানে কারা কারা থাকবেন সেটা বলা আছে, ভেন্যু দেয়া আছে 8 ডিসেম্বর সানডে 2 PM। আয়োজনে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, যুক্তরাজ্য আওয়ামী লীগ। প্রাথমিকভাবে আমরা একটা কথা বলে রাখবো যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তারা যখন নিবন্ধিত হয় প্রবাসে কোনো সংগঠন রাখতে পারবে না, এই শর্ত দিয়ে তারা নিবন্ধিত হয়। তারা কোনোভাবেই বিদেশে শাখা রাখতে পারে না। সুতরাং আমরা সেটা আওয়ামী লীগ হোক বা বিএনপি, অমুক দেশের বিএনপি, অমুক দেশের আওয়ামী লীগ, অমুক দেশের অন্য কোনো দল হতে পারে না, ফুল স্টপ। সো এটা একটা অবৈধ সংগঠন, এটা একটা অবৈধ দল। আওয়ামী লীগ যেহেতু এখনো বাংলাদেশে নিষিদ্ধ হয় নাই, কিন্তু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও হয় এটা নিষিদ্ধ। সুতরাং বাংলাদেশ সরকার এই গ্রাউন্ডে ব্রিটিশ সরকারের কাছে প্রাথমিকভাবে অভিযোগ জানাতে পারে যে এটা একটা অবৈধ সংগঠন, এদের কোনো কর্মকাণ্ড এখানে করতে দেওয়া যাবে না। আচ্ছা, এটা না করতে পারলেও আসলে আরেকটা ঘটনা আছে, সেটা হলো তারা অন্য কোনো নাম দিবে। ধরুন তারা তো মুক্তিযুদ্ধ বা উন্নয়ন, ধরুন তারা উন্নয়ন লীগ বা মুক্তিযুদ্ধ লীগ কিছু একটা দিয়ে তারা একটা প্রতিষ্ঠান খুলে, বা লীগই রাখলো না, কোনো একটা ফোরাম টোরাম এসে যোগ করে একটা সমাবেশ তারা কিন্তু আয়োজন করতে পারে, যেখানে শেখ হাসিনা বক্তৃতা দিতে পারেন। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে এই বক্তৃতাটা করতে দেওয়া ঠিক হবে কিনা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই বক্তৃতাটা দেওয়া কিন্তু একটা সিস্টেম্যাটিক প্ল্যানের পার্ট। নিউ ইয়র্কে দিয়েছেন, লন্ডনে দিয়েছেন, কয়েকদিন পর অন্য জায়গায় দেবেন, এবং গোপালগঞ্জেও কিছুদিন অন্তত তাদের এক ধরনের নিয়ন্ত্রণ ছিল। আস্তে আস্তে তারা দেশে আসার চেষ্টা করবেন, দেশের এরকম ছোট কোনো জমায়েত সেই জায়গায় তারা করার চেষ্টা করবেন, ধাপে ধাপে এগুলো হবে। এটা দিতে দেয়া ঠিক হবে কিনা। আমার মনে হয় বাংলাদেশ সরকার শক্ত কূটনৈতিক বার্তা পাঠাতে পারে ব্রিটেনের কাছে, তারা যাতে ডিপোজড শেখ হাসিনা, পালিয়ে যাওয়া শেখ হাসিনা যেন এই ধরনের বক্তৃতা করতে না পারেন সেটা নিশ্চিত করে। এই চাপটা জারি রাখা জরুরি, কারণ এখানে তাকে এখনো প্রধানমন্ত্রী ক্লেম করা হচ্ছে, এখানে তাকে এখনো এমপি ক্লেম করা হচ্ছে। নট অনলি দ্যাট, আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার জন্য তিনি মারাত্মক রকম অপরাধ করার উস্কানি দিচ্ছেন।
তিনি বাড়িঘরে আগুন টাগুন লাগিয়ে দিতে বলেছেন। এরকম ডকুমেন্ট যেহেতু আমাদের কাছে আছে, আমরা সেগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং এটা বন্ধ করা এই কারণে হয়তো দরকার যে ভারত এবং শেখ হাসিনা মিলে যে পরিকল্পনা করছে, সেখানে আমরা যদি এটা বন্ধ করে দিতে পারি, সেটা আমাদের একটা কূটনৈতিক বিজয় হবে, এটা একটা বার্তা আমরা পৌঁছে দিতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটা কেন করা হচ্ছে? আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে আমরা সামনের দিনগুলোতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন, উনি এমপি আছেন, মানে এখন পার্লামেন্ট কার্যকর আছে, এই ন্যারেটিভ গুলো সামনে আনা হবে। মানে এই সরকার অবৈধ। আমি ভারতের প্রচুর মিডিয়াতে এই কথা বলতে শুনেছি, এবং বিশেষ করে আমি একটা জায়গায় শুনে খুব অবাক হই, সেটা হলো দ্য প্রিন্টের শেখর গুপ্ত। গদি মিডিয়ার মোটা দাগে যারা, তার তুলনায় কিছুটা সেন্সিবল মানুষ মনে হতো তাকে, যদিও গত নির্বাচনের আগে আমি তার খুবই বায়াসড একটা ভিডিও দেখেছিলাম। সাম্প্রতিক সময়ে তিনি যেসব বাংলাদেশ ইস্যুতে কথা বলছেন, সেখানেও তিনি আসলে ডক্টর ইউনূসের সরকারকে আনকনস্টিটিউশন এবং ইলিগাল বলছেন, যেটা লেজিটিমেট সরকার না, কারণ কনস্টিটিউশন এটা সেটা নেই। আমরা খুব ভালো মতো জানি কনস্টিটিউশন থাকা না থাকার ইস্যুটা, কিন্তু এই আলাপটা তারা তুলছেন। তার মানে হলো যদি এটা অবৈধ সরকার হয়, আগের প্রধানমন্ত্রী তো আছেনই, পার্লামেন্টও এক্সিস্ট, স্টুডেন্টদের উপর গুলি চালাইছে কিংবা বাইরে হামলা করেছে, তাহলে আমাদের পরিবারে সবাই আমরা মেনে নিব, যেটা হবে সেটা মেনে নিব। কিন্তু সে তো সেটা করে নাই, সে তো জনগণের স্বার্থে ইভেন সে মানে 12:30টার দিকে মাইকে বলছে, পাশের মসজিদ ছিল, বলছে যে থানা জনগণের, আপনারা থানা ভাঙচুর করেন না, এটা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য সে থানা থেকে বের হয় নাই। এবং তাকে, আমার তো ভাই, ঠিক আছে, আমরা তো দেখেছি, জনগণ তো আসলে দেখে নাই যে আসলে ওদেরকে কিভাবে হত্যা করেছে। ওরা তো নিউজে শুনেছে যে 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে পানিতে চুপে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা তো আমার ভাইকে দেখেছি যে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার ভাই খুবই সুদর্শন একটা মানুষ ছিলেন, তার পুরো শরীরে মানে কোনো জায়গা নাই, তার ডান হাত বাম হাত সব ভেঙে ফেলছে। দাঁড়িয়ে জায়গায় জানি না কিসের ইয়া দিছিল, এখান থেকে কিসের আঘাত দিছে, এই পাশ দিয়ে ভেঙেছে, পুরো দাঁতগুলো এই সাইডটা পুরো চলে গেছে। তারপরে মাজায় কিসের কোপ দিছে, সেখানে পুরো মাজারটা ইয়ে হয়েছে। ওরা তো ইউনিফর্ম অবস্থায় ছিল, সবগুলো অফিসার ইউনিফর্ম অবস্থায় ছিল, সেখানে তাদেরকে ইউনিফর্ম, একটা রাষ্ট্রীয় পোশাক খুলে তাদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করলো। সেটার বিচার তো অবশ্যই আমরা চাইবো, অবশ্যই চাই যে যারা আমার ভাইয়া সহ অন্যান্য পুলিশ অফিসারদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের বিচার আমরা প্রধান উপদেষ্টার কাছে চাই। যেভাবে আপনার ভাইয়ের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত আপনাদের সাথে সরকারের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি আপনার ভাইয়ের ব্যাপারে দুঃখ জানিয়ে? মানে বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে যে পুলিশ মানেই খারাপ, মানে পুলিশ মারা গেছে, পুলিশ মানুষ না, পুলিশ কোনো মায়ের সন্তান না, পুলিশ কারো ভয় না, মানে পুলিশ বলেই হত্যা, তার কোনো বিচার হবে না। এটা তো হতে পারে না যে সে পুলিশ দেখে সে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় মারা যাবে, কিন্তু সে তার কোনো অধিকার পাবে না। সেটা তো আমরা পরিবার হয়ে আমাদের কাছে তো আমরা মেনে নিতে পারছি না। তাহলে এখন পর্যন্ত আপনাদের, আমি একটু রিক্যাপ করে যে মেইন ইস্যুগুলো, আপনি বলেছেন যে আপনার ভাই 24 বছর ছিলেন এবং আপনার ভাই যে এলাকায় কর্মরত ছিলেন মৃত্যুর আগে, ওই এলাকায় কোনো সাধারণ মানুষ, জনগণ, ছাত্র পুলিশের গুলিতে মারা যাননি না, পুলিশের গুলিতে, এবং পুলিশরাই মারা গেছে, মানে থানার ভিতরে যতগুলো অবস্থান করছিল একজনও বাঁচে না, সবগুলোই হত্যা করেছে এবং নৃশংসভাবে হত্যা করেছে সবগুলোরে। এবং নৃশংসভাবে 15 জন পুলিশ অফিসারকে থানার ভেতরে ঢুকে তারা হত্যা করেছে, প্লাস মানে তাদের থানার মধ্যে যত কিছু ছিল সব লুটপাট করে নিছে, থানার কোয়ার্টার গুলো আগুন দিয়ে মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ফার্নিচার যত কিছু ছিল সব কিছু ভেঙে চুরে মানে একাকার করে দিছে। মানে লুটপাট শুধু ভাঙেনি, আপনি বলতে চাচ্ছেন লুটপাটও হয়েছে?
আমরা কিছুই পাই না। আমার ভাইয়ের রুমে যে আমরা কোনো কিছুই পাই না, শুধুমাত্র তার ব্যবহারিক যে মানে জিনিসপত্র, মানে শার্ট গেঞ্জি এগুলো শুধু জাস্ট কয়েক বাইরে যেগুলো ছিল, আর সরকারি যে খাট সেই খাট তো ছিল, আর তাছাড়া আমরা কোনো কিছুই পাই না। আমার ভাইয়ের রুমে যে আরো আদার্স জিনিস ছিল কিংবা তার পার্সোনাল কোনো কাগজপত্র আমরা কোনো কিছুই পাই না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বর্তমান ইউনূস সরকার জুলাই এবং অগাস্ট মাসে যেই পুলিশকে হত্যা করা হয়েছে, যে পুলিশের উপর গণহত্যা করা হয়েছে, সেই বিচারের রাস্তা বন্ধ করে দিয়েছেন। কারণ এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে যেই আন্দোলনকারীরা, তথাকথিত আন্দোলনকারীরা, তাদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে কোনো রকম মামলা করা যাবে না, তাদের বিরুদ্ধে তথাকথিত হয়রানি করা যাবে না, এই ধরনের প্রজ্ঞাপন জারি করে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে আপনারা অসংখ্য তথ্য পাঠিয়েছেন, বিশেষ করে যে সকল পুলিশ ভাইরা মারা গেছেন তাদের পরিবারের সদস্যরা, যারা চাকরি হারিয়েছেন অথবা যারা নানানভাবে ভিকটিম হয়েছেন, আমাকে অসংখ্য তথ্য পাঠিয়েছেন, প্রমাণাদি পাঠিয়েছেন। আমি কিছু সমস্যায় পড়েছিলাম যখন আপনাদের কাছ থেকে কিছু উইটনেস স্টেটমেন্ট পাওয়া আমার জন্য দূর হয়ে পড়েছিল, কারণ আপনারা অনেকেই অত্যন্ত ভয়ে আছেন। কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি আমার প্রচেষ্টায় সফল হয়েছি। আমি বিশ্বাস করি শেখ হাসিনা শাসনামলে কতিপয় পুলিশ, র্যাব, তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে জড়িত ছিল, কিন্তু ওভারঅল আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের সাধারণ পুলিশ কর্মকর্তা এবং পুলিশ অফিসাররা দেশপ্রেমিক। তারা তাদের ডিউটিতে থাকাকালীন অবস্থায় এই তথাকথিত প্রোটেস্টাররা, আন্দোলনকারীরা, তাদের উপরে আক্রমণ চালায়। অনেক সন্ত্রাসী গোষ্ঠী ওয়েল প্ল্যান্ড, বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা এই সকল পুলিশ অফিসারদেরকে হত্যা করে, অনেককে জখম করে। এই বিষয়গুলো বর্তমান সরকার সম্পূর্ণভাবে বিচারের বাইরে নিয়ে গেছে। তাই আমি চাই যে বাংলাদেশের পুলিশ ভাইয়েরা এবং তাদের পরিবারের সদস্যরা সুষ্ঠু বিচার পাক, আজ না হয় কাল। সেই প্রেক্ষিতে আমি চেষ্টা করে আসছিলাম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলাটি কিভাবে নেওয়া যায়। সেটা নিতে হলে এটি ওয়েল ডকুমেন্টেড কমপ্লেইন্ট প্রয়োজন। এই বিষয়ে আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং আমার সেই অভিজ্ঞতার আলোকেই সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি আমার পুলিশ ভাইদের পক্ষে সেই মামলা স্টার্ট করার জন্য একটি কমপ্লেইন সাবমিট করেছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। আশা করি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বিষয়গুলো আমলে নিয়ে এই বিষয়ে যথোপযুক্ত প্রক্রিয়া শুরু করবেন। বর্তমান ইউনূস সরকার পুলিশের বিরুদ্ধে এই জেনোসাইডের বিষয়টি সম্পূর্ণ দোয়ার বন্ধ করে দিয়ে এই জেনোসাইডাল ম্যানিয়াকদের এবং ক্রিমিনালদের দোষর হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আসিফ নজরুল সহ যারাই এই কাজে ইনভলভ, আজ হোক কাল হোক, আশা করি তাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এই ভিডিও শেষে সেই কমপ্লেইন্ট সাবমিটের প্রমাণ আপনারা দেখতে পাবেন। প্রথমেই ভারতের জনগণকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা বিষয়গুলা খুব অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, যার কারণে একের পর এক আপনারা মোটামুটি আবার এই লাইনে চলে আসছেন। এটা আসা দরকার ছিল, আপনাদের জন্য যেমন দরকার ছিল আমাদের জন্য দরকার ছিল। নোংরা রাজনীতির কবলে কিন্তু বাংলাদেশ এবং ভারতের আমজনতার মধ্যে যে সম্পর্কটা সেইটা পড়ে গিয়েছিল। এর পাশাপাশি আপনাদের দেশের কিছু মিডিয়া সরকারের নির্দেশনায় এমন এমন কর্মকাণ্ড করেছে যে আপনারা সত্য মিথ্যার পার্থক্যটা আসলে ধরতে পারেননি। মমতা দিদি থেকে শুরু করে শুভেন্দু মজুমদার, দুইজনের রাজনৈতিক মেরুদণ্ড আলাদা হলেও
বাংলাদেশ ইস্যুতে দুইজন একই সুরে কথা বলেছেন, জনগণকে আপনার কি বলা হয় যে উস্কিয়েছেন, আর দিন শেষে তাদের এই অ্যাক্টিভিটিসের কারণে, মিডিয়ার খেলার কারণে ভারতের জনগণ ভুল বোঝাবুঝির কারণে বাংলাদেশের জনগণের উপরে আপনারা সেখানে কিন্তু অ্যাকশন চালিয়েছেন। তো যাই হোক, ফাইনালি আস্তে আস্তে সব কিছু সুন্দরভাবে সমাধান হচ্ছে। আমরা ভারতের আম জনতাকে ধন্যবাদ দেই যে তারা তাদের মিডিয়ার যে প্রচার প্রোপাগান্ডা, রাজনীতিবিদদের যে বাংলাদেশ ইস্যুতে একটা ধর্মভিত্তিক রাজনীতি খেলার চেষ্টা করেছে সেটা তারা বুঝতে পেরেছে, আর যার কারণে এবার দুই দেশের মধ্যে সম্পর্কটাকে আবারও ভালো করার জন্য জনগণ টু জনগণ আপনার পদক্ষেপ নিয়েছে। দর্শক, আজকে নিউজ একটা দিয়েছিলাম যে ভারতের কেন্দ্রীয় যে মেডিকেল সংস্থা তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, না বাংলাদেশিদের চিকিৎসা দিতে হবে। ইভেন কিছু কিছু হাসপাতাল বলছে তারা আরও ডিসকাউন্ট দিয়ে চিকিৎসা দিবেন, আর যা ঘটছে সেটার জন্য সরি, উচিত হয়নি, একজন চিকিৎসকের ধর্ম এমন হতে পারে না। এই যখন অবস্থা, তো আমরা যারা চিকিৎসা নিতে যাচ্ছি আমরা তো সেখানে গিয়ে বাড়িঘর নাই, আমরা সেখানে গিয়ে কোনো না কোনো হোটেলে থাকতে হচ্ছে, কোনো না কোনো মোটেলে উঠতে হচ্ছে, স্থানীয় রেস্তোরাঁগুলোতে খাবার খেতে হচ্ছে। আবার এই বিশাল বাংলাদেশি কমিউনিটিকে কেন্দ্র করে সেখানে হোটেল, মোটেল, ট্যাক্সি, তারপর বিভিন্ন কিছু কিন্তু রেস্তোরাঁ গড়ে উঠেছিল। তো গেল কয়েকদিনের এই উত্তেজনায় দুই দেশেই মানুষ ঝামেলা পোহাইছে। অবশেষে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশি নাগরিকদের উপর জারি করা যে হোটেলগুলো নিষেধাজ্ঞা দিয়েছিল, এমনকি তাদের দেখা দেখে এটা একটা ট্রেন্ড হয়েছে। এটা সব হোটেল মালিক যে করতে চাইছে বিষয়টা কিন্তু তাও না, কিন্তু সিচুয়েশনটা এমন হয়েছে যে ওই দেশের জনগণের মধ্যে একটা জিদ, গোসা, ক্ষোভ কাজ করছে যে অমুক হোটেল যদি বন্ধ করতে পারে, তুমি আমার পাড়ার হোটেল, তুমি কেন বাংলাদেশিদের জায়গা দিবা, তোমারটা তো বন্ধ করো। এই সিচুয়েশনটা কিন্তু তৈরি করা হয়েছিল, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেকে এটা করছে। তো একটা হোটেলের মধ্যে শত শত কর্মচারী আছে, এটার ম্যানেজমেন্ট টিম আছে, এখানে খরচ আছে, তো এগুলোতে তো ভাই বেশি দিন টিকবেন না যারা বিনিয়োগ করে, তাই না? অর্থনীতি আপনারও ধ্বংস হবে। তো ওই জায়গাগুলো থেকে হোটেল নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য ত্রিপুরার হোটেল এবং রেস্টুরেন্ট মালিকরা। আজকে এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস ওনার্স অ্যাসোসিয়েশন, যারা এখানে বিভিন্ন হোটেলগুলোর মালিক আছেন, তারা এই নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। তারা বলছে মেডিকেল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেল এবং রেস্টুরেন্টে আতিথেয়তার অনুমতি দিয়েছে তারা। গত 2রা ডিসেম্বর বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার অভিযোগে যে ছবিটা এআই দিয়ে তৈরি করা ছিল, তো বিক্ষোভ করেছিলেন দেশটির আপনার হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা। স্বাভাবিক, যে কোনো দেশের জাতীয় পতাকা এটা কোনো রাজনৈতিক দলের না, এটা আমজনতার, আপামর জনতার। আমার দেশের পতাকা নিয়ে কেউ ফাজলামো করলে আমার যেমন খারাপ লাগবে, ভারতেরও লাগবে, এটা নিয়ে তাদের দেশের মানুষ রিয়েকশন জানাবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের যে দেশপ্রেমের ক্ষোভটা, পলিটিশিয়ানরা সেটাকে তাদের স্বার্থে নানানভাবে কিন্তু ব্যবহারের চেষ্টা করেছে, এটাও প্রমাণিত। তো আপনার এখন থেকে আজকে যে ফাইনাল সিদ্ধান্ত আসছে যে আজকে থেকে বাংলাদেশের যে কোনো নাগরিক যারা ত্রিপুরাতে আপনারা চিকিৎসা নিতে গেছেন অথবা পর্যটন ভিসায় গেছেন, বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার আর হবে না। তো তারা বলছে জাতীয় সংবেদনশীলতা এবং আতিথেয়তার নীতির মাঝে ভারসাম্য বজায় রাখার স্বার্থে আমাদের ঘোষিত যে নিষেধাজ্ঞা সেটা আমরা পরিবর্তন করেছি, এবং বলছে যে ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের যথাযথ আবাসন এবং সেবা নিশ্চিত করা হবে। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনি দেখেন এখানে এই ধরনের ঘটনাগুলোতে ভারতের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশি মানুষগুলোর উপর নির্ভরশীল। আপনি যদি 2023-এর ডাটাটা দেখেন বা এই জুলাই আগস্ট অভ্যুত্থানের আগ পর্যন্ত সময় দেখেন, বাংলাদেশ থেকে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা, ফরেন কারেন্সি, চিকিৎসা হোক, ভিসা ইস্যুতে হোক, পর্যটন ইস্যুতে হোক, ক্রেডিট কার্ড ব্যবহার হোক, এটা ভারতে আমরা করেছি। তো ভারতের ইকোনমি চাঙ্গা হয় নাই, সেইখানে মানুষগুলো খায়া পড়া বাঁচে না আমাদের জন্য। আমরা চিকিৎসা নিতে গেছি টাকা দিয়া, মাগনা তো যায় নাই। হ্যাঁ, কিছুটা কম খরচ হয়েছে, বাংলা ভাষাভাষী দেশ, আন্তরিকতা ফিল হয়েছে, নিজের দেশের মতন মনে হয়েছে। এই অনুভূতিটা বজায় থাকুক দুই দেশের মধ্যে। পলিটিশিয়ানদের নোংরা পলিটিক্স আর টেলিভিশনে আসা যে কোনো নিউজ, সোশ্যাল মিডিয়াতে আসা যে কোনো নিউজ বিশ্বাস করেন না। বাংলাদেশ সাম্প্রদায়িকতার একটা উদাহরণ এখনো আছে, আলহামদুলিল্লাহ। ভালো থাকুন। আওয়ামী লীগ দল গোছাচ্ছে, আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। এটা আওয়ামী লীগের তরফ থেকে তথ্য নয়, তথ্য আওয়ামী বিরোধী একজন বড় পলিটিশিয়ানের পক্ষ থেকে তিনি জানিয়েছেন আওয়ামী লীগ কীভাবে দল গোছাচ্ছে, কে দায়িত্ব পালন করছে, কারা কিভাবে কাজ করছে, সব কিছু নাকি তার কাছে আছে। অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। ঘটনাটা কতদূর গড়ালো, কি ঘটছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক থাকবেন,
পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, খুব শীঘ্রই আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এমন কথাই বলা হচ্ছে। আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে, কিভাবে সংগঠিত হচ্ছে, সেই ব্যাপারটা একটু বিশ্লেষণ করে দেখা যেতেই পারে। ভারতে বসে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সর্বশেষ দেখেছি ভিডিও কনফারেন্স করতে আমেরিকার আওয়ামী লীগ নেতাদের সাথে। প্রথমবারের মতো নিজের চেহারা দেখিয়ে তিনি এক ধরনের জনসম্মুখে আসলেন। এর আগে অডিও লিক হয়েছিল, এবার যখন আমরা ভিডিও লিক হতে দেখলাম তখন বুঝে নেওয়াই যায় যে আওয়ামী লীগ মরিয়া হয়ে চেষ্টা করছে ফিরে আসার জন্য। তাদের যে ভুল ভ্রান্তি সেগুলোর জন্য তারা ক্ষমা চাইতেও প্রস্তুত, এমনটাও জানিয়েছিলেন বাহাউদ্দিন নাসিম। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে কে সূত্রধরের ভূমিকা পালন করছে, কারা সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এগুলো গণমাধ্যমে এখন পর্যন্ত প্রকাশিত হয়নি, প্রচারিতও হয়নি। কিন্তু এবার সেই ব্যাপারেই বোমা ফাটালেন এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ। তিনি বললেন, কে আওয়ামী লীগ সংগঠিত করছে সে তথ্য আমার কাছে আছে। অর্থাৎ আওয়ামী লীগের পেছনে আওয়ামী লীগকে নিয়ে ফিরে আসার যে যুদ্ধ, সেই যুদ্ধ যারা করছে তাদের সম্পর্কে তথ্য অলি আহমেদ জানেন। কিভাবে জানেন? আওয়ামী লীগ কি অলি আহমেদের সঙ্গে পরামর্শ করে এই কাজ করছে, নাকি আওয়ামী ঘরানার সঙ্গে অলি আহমেদের এক ধরনের যোগ সাজস হয়েছে? সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা গতকালকে দেখেছি অলি আহমেদ রাজনীতিবিদদের সঙ্গে যে সংলাপ, সেই সংলাপ স্থানে গিয়েছিলেন গাড়ি নিয়ে, কিন্তু ভেতরে না ঢুকে তিনি আবার সেখান থেকে রাগে চলেও গেছেন, সংলাপে অংশগ্রহণ করেননি। এর কারণ হচ্ছে তাকে কোনো একজন উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সংলাপে আসার জন্য, কিন্তু সংলাপ স্থানে এসে গেটে যখন দেখেন যে লিস্টে তার নামই নেই, তখন নিজে অপমানিত বোধ করেন এবং অপমানিত বোধ করে সেখান থেকে চলে আসে। সেই ভিডিও চিত্র নিয়ে ফেসবুকে ট্রল হতেও দেখা গেছে, অলি বারবার ফিরে আসে, অলি বারবার ফিরে যায়, এই গানটা নিয়ে ভিডিও ট্রলও আমরা দেখেছি, আমাদের চোখে পড়েছে। অলি আহমেদ যেন চলে না যান সেজন্য জুনায়েদ সাকি চেষ্টা করেছেন তাকে বোঝানোর, কিন্তু অলি আহমেদ গাড়িতে উঠে আবার সেখান থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে অবশ্য অলি আহমেদ কোনো রাগান্বিত হয়ে কোনো বিবৃতি দেননি এখন পর্যন্ত, কিন্তু গতকালকের এই ঘটনার পরে আজকে তিনি গণমাধ্যমকে এই কথা জানালেন যে আওয়ামী লীগকে কে সংগঠিত করছে, পেছনে কারা কাজ করছে সেটা তিনি জানেন। অলি আহমেদ বলেছেন, আওয়ামী লীগকে কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সেই তথ্য আমার কাছে আছে। এদের এখনই থামাতে হবে। রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন আওয়ামী লীগের দোসরদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ নিজ অবস্থানে রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন, তাদের বদলি কোনো সমাধান নয়, চাকরি থেকে বরখাস্ত করুন। অর্থাৎ যারা সরকারি চাকরি করছে তাদের মধ্যে যারা আওয়ামী লীগ করছে তাদেরকে বরখাস্ত করতে হবে। আওয়ামী লীগ করলে দোষ, আওয়ামী লীগ করলে তাকে বরখাস্ত করতে হবে। তিনি যদি কোনো অপরাধ না করে থাকেন, তিনি যদি কোনো অন্যায় করে না থাকেন, তাকেও সেখান থেকে বরখাস্ত করতে হবে। ওএসডি করলে হবে না, বরখাস্ত করে দিতে হবে একেবারে। তার পরিবার সংকটের মধ্যে পড়ুক না পড়ুক, কি করবে সেগুলো চিন্তা ভাবনা করা যাবে না। এই ধরনের কথা যখন রাজনীতিবিদরা বলেন তখন সস্তা জনপ্রিয়তার কথা বলেই মনে হয়। অলি আহমেদ দুর্নীতির কথা উল্লেখ করে বলেছেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন, তার পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অংশ না নিয়ে ফিরে যাওয়ার পরদিন তিনি আওয়ামী লীগ সম্পর্কে এই ধরনের বোমা ফাটানোর চেষ্টা করলেন এবং আওয়ামী লীগের সমালোচনার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ কথা ওইটাই যে আওয়ামী লীগকে কে সংগঠিত করছেন, কোথায় তিনি আছেন, কোন বাসায় তিনি কখন কি করছেন, সব কিছু অলি আহমেদ জানেন। তো অলি আহমেদ কিভাবে জানেন? তিনি নিশ্চয়ই তাহলে দেশে রয়েছেন, সেই আওয়ামী লীগ নেতা দেশে রয়েছেন, তাহলে সরকারকে সেই ইনফরমেশন কেন দিচ্ছেন না অলি আহমেদ?
সরকার তাকে খুব সহজেই গ্রেপ্তার করতে পারে। আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা, এটা তো একটা বড় ধরনের অপরাধ, সেই অপরাধে সরকার তাকে গ্রেপ্তার করতেই পারে, কিন্তু সেটা সরকার করছে না। অলি আহমেদও এখনও সেই তথ্য দেননি, কিন্তু সংবাদ সম্মেলনে তিনি এক ধরনের জনপ্রিয়তা পাওয়ার জন্য এই কথা বললেন। এই বয়সে এসেও একজন রাজনীতিবিদ যখন সস্তা জনপ্রিয়তার খোঁজ করেন, তখন রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের যে নেগেটিভ চিন্তা ভাবনা, এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করে একটি সাম্প্রদায়িক দাঙ্গার মতো একটি পরিস্থিতি সৃষ্টি করা হলো। সৃষ্টি করে নির্বাচনটাকে যাতে বিলম্ব করা যায় সেই জন্য জাতীয় সরকার গঠন করার জন্য আহ্বান করা হলো এবং সবাই কিছু রাজনৈতিক দলগুলোকে নিয়ে, প্রায় অধিকাংশ রাজনৈতিক দল বাংলাদেশে নিবন্ধিত, যদিও এই মিটিং অংশগ্রহণ করেনি, কতিপয় রাজনীতি বিএনপি, জামাত সহ এবং তাদের অ্যালায়েন্সে যারা আছে এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি মিটিং করে জাতীয় সরকারের করার ঘোষণা করেছে। বাট এটি হচ্ছে আপনার একটি কমপ্লিটলি একটি বাউতাবাজি। এটা হচ্ছে সৈয়দ করিনুসের আরেকটি মেটিকুলাস ডিজাইন বাউতাবাজি। উনি কখনো এই নির্বাচন দিবে না। কেন দিবেন আপনারাকে আমি বলি। আপনারা প্রথম আলো, আমি বলিনি, এটি প্রথম আলোতে একটি রিপোর্ট হয়েছে, আমি সেই রিপোর্টটি লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। যে ওইখানে যেটা বলা হয়েছে যে 2025 সালের মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদ করা শুরু হবে। তাহলে এই ভোটার তালিকা হালনাগাদ করা শেষ হবে কবে? 2026 সালে 2রা মার্চ। তাহলে 2রা মার্চ 2025 সাল থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। 2026 সালের 2রা মার্চ ভোটার তালিকা, পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার মানে হচ্ছে ওনারা 1 বছর সময় নেবে এবং পুরোপুরি এটাকে কমপ্লিট করতে প্রায় ওনারা বলেছে যে 15 মাসের মতো সময় নিবে এই ভোটার তালিকা হালনাগাদ করে প্রকাশ করতে। তার মানে হচ্ছে যে এই 15 মাসের মধ্যে বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না। এই জাতীয় সরকারের ভাউতাবাজি দিয়ে ওদেরকে গম পাড়ানো হবে বিএনপিকে। এটা হচ্ছে তার একটা মেটিকুলাস ডিজাইনের আরেকটা অংশ। তারপর দেখেন, যখন ভোটার তালিকা হালনাগাদ করা হবে, ভোটার তালিকা প্রকাশ করা হবে, প্রকাশ করার পরে সে যে কাজটি করবে, এখানে কি বলা হয়েছে, কি বলছে দেখেন। প্রথমে সে যে কাজটি করবে সেটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন করবেন। তো স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে যে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো করবেন, উপজেলা পরিষদ নির্বাচনগুলো করবেন, পৌরসভা করবেন, জেলা পরিষদ করবেন এবং সিটি কর্পোরেশন নির্বাচনগুলো করবেন। এই নির্বাচনগুলো ওনারা করবেন। তার মানে হচ্ছে তাহলে কি আদৌ বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে বা হবে? কখনই হবে না। আপনাদেরকে একটা ভাউতাবাজি দিয়ে ঘুম পাড়ানো হচ্ছে। যখন সব দিক দিয়ে একটি উশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি, একটা ভোলেটাইল সিচুয়েশন যখন তৈরি হয়েছে, তখন সে তার এই মেটিকুলাস ডিজাইন এনে আপনাদের সামনে হাজির করেছে। আসলে আদতে কোনো বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না, জাতীয় নির্বাচন। তো এই দলগুলোর মধ্যে এই সময়ের মধ্যে দল যে কাজটা করবে, সে যে বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলো করে, উপজেলা, জেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন নির্বাচনগুলো করে, তারপরে যখন সে তার দল গঠন প্রক্রিয়াটা শক্তিশালী হবে এবং এই সময়ের মধ্যে সে তার দল গঠন করে ফেলবে। 15 মাসের মধ্যে তো নির্বাচন হচ্ছে না, 15 মাস পরে সে স্থানীয় সরকার নির্বাচন দিবে। সে কিন্তু বলে নাই যে জাতীয় নির্বাচন দিবে। 15 মাস পরে স্থানীয় সরকার নির্বাচন দিবে। স্থানীয় সরকার নির্বাচন দিতে আরো কিছু সময় লাগবে। তার মানে হচ্ছে এই টোটাল সময় ধরেন 2 বছর 2.5 বছর সময় টোটাল লাগবে। তার মানে হচ্ছে এই সময়টুকুর ভিতরে সে তার দলটা গুছিয়ে নিবে। দলটা গুছিয়ে তারপরে যখন স্থানীয় সরকার নির্বাচন যখন হবে, স্থানীয় সরকার নির্বাচনে তার ব্যক্তিগত পছন্দের লোক, তার দলের যে নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, সেই নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ওখান থেকে স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করে আনা হবে। নির্বাচিত করে এনে তার ভিতটা মজবুত করা হবে, শক্তিশালী করা হবে।
তারপরে যেটা করা হবে, যখন তার বিটটা এখানে মজবুত হবে এবং এই নির্বাচনেই স্থানীয় সরকার নির্বাচনে তার পছন্দের লোক নির্বাচিত করবে এবং বিএনপি থেকে জাতীয় এবং লোকাল নেতৃবৃন্দদেরকে ভাগিয়ে এনে এখানে নির্বাচন করে প্রতিনিধি করা হবে। তারপরে যখন তার ভিতটা আরেকটু শক্ত হবে, তখন তার দলটাকে শেষ পূর্ণাঙ্গ শক্তিশালী করার জন্য বিএনপি থেকে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং লোকাল নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে তার রাজনৈতিক দল গঠন করা হবে। এখানে হচ্ছে যে ভাগিয়ে নেওয়া হবে বিএনপি থেকে জাদ্রেল নেতা এবং প্রভাবশালী নেতৃবৃন্দদেরকে বিভিন্ন লোভ লালসার টোপ দেখিয়ে ভাগিয়ে নেওয়া হবে। ভাগিয়ে নিয়ে তাদেরকে পদ পদবি এবং স্থানীয় সরকার নির্বাচনে গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু এইসব বিষয় নিয়ে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে ভারত এবং বাংলাদেশের বিষয়টাকে কেন্দ্র করে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের কোনটা ঠিক মনে হচ্ছে? ভারত এবং বাংলাদেশের মধ্যে ঝামেলা লাগানোর মূল অপরাধীকে? অনেকে কিন্তু বলতেছে যে শেখ হাসিনা অপরাধী, অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা অনেক কথাই বলে। দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্যটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।